আসসালামু আলাইকুম। রহস্যের দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের পুনরায় স্বাগত। আজকে আরও একটি নতুন ভয়ঙ্কর এপিসোড নিয়ে হাজির হয়েছে, যেখানে একটি নয় বরং এমন কিছু ভয়ানক গল্প রয়েছে যা শুনলে হয়তো আপনি শিউরে উঠতে পারেন। তাই বলবো, যদি দুর্বল হার্টের রোগী থেকে থাকেন তাহলে ভিডিও দূরে রাখবেন, চলে যাবেন। আর যদি শক্তিশালী মন মানসিকতার হয়ে থাকেন তবে এই ভিডিও কন্টিনিউ করবেন। আজকের এই ভিডিওতে আমার বন্ধু আপনাদেরকে তার বাড়িতে ঘটে যাওয়া একটি নয় বরং কয়েকটি ভুতুড়ে ঘটনা আপনাদেরকে শোনাবে, যা মোটেই খুব স্বস্তিদায়ক নয়। এ এক ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক ঘটনাও ঘটে, যার শিকার আমার বন্ধুর বাড়ির মানুষগুলো মাঝে মাঝে হয়ে থাকে। এই ভিডিওকে কেউ মিথ্যে বলবেন না, মিথ্যে মনে করবেন না। এই ভিডিও বাস্তব অভিজ্ঞতা থেকে নেয়া, আর এই চ্যানেলে কখনো মিথ্যে ভিডিও আপলোড করা হয় না। মানুষের সাথে ঘটে যাওয়া কিছু ঐতিহাসিক কাহিনী, এই সমস্ত কিছু নিয়ে আমাদের এই ইউটিউব চ্যানেল। তো আর দেরি করব না, চলে যাচ্ছি আমার বন্ধুর কাছেই। তিনি আপনাদেরকে বলবেন তার বাড়িতে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর ভুতুড়ে ঘটনা সম্পর্কে। চলুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনার শোতে আমাকে নেওয়ার জন্য। তো আমি প্রথমে তো আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা বলবোই, তার প্রথমে বলে রাখি, এই ঘটনার সূত্রপাত ঘটেছিল আমার দাদুকে দিয়ে মনে হয়, যা আমরা অনেকে ধারণা করেছি। তো এটা অনেক বছর আগের কথা, আমাদের তখন জন্মই হয়নি। তখন আমার বাবারা ছোটো ছিল এবং তখন মনে হয় আমার এক চাচা দাদুর পেটে ছিল। তো স্বাভাবিকভাবেই পেটে বাচ্চা থাকলে তো একটা ভয়ঙ্কর অবস্থা থাকেই, যে ভূত পিশাচের একটা আছর লাগার বিষয়টা, তাই না? এখানে তো ওই দিন সন্ধ্যাবেলা আমার দাদু ভাজা পিঠা বানিয়েছিল। ভাজা পিঠা বানিয়ে হয়তো খেয়েছিল। খাওয়ার পরে কোনো এক কাজে আমাদের বাড়ি থেকে প্রায় ধরেন 200 বা 300 মিটার দূরত্বে যেতে হতো একটা কাজের জন্য, মানে প্রতিবেশীর বাড়িতে কিছু পিঠা দেওয়ার জন্য হ্যাঁ যেতে হতো। তো উনি পিঠা নিয়ে সন্ধ্যার একটু আগ দিয়ে মানে গিয়েছিল আজান দেওয়ার আগে, খালি সন্ধ্যা বলে আমাদের আঞ্চলিক ভাষায়। আজান দেওয়ার ঠিক হ্যাঁ আজান দেওয়ার ঠিক পুরো মুহূর্তে উনি গিয়েছিল। দেন যাওয়ার পরে পিঠা দিয়ে ফেরার পথে আজান দেওয়ার আগ মুহূর্ত ছিল, তখন আজান দেয়নি, বুঝছেন? তখন আজান দেয়নি। তো উনি ফেরার পথে হালকা হালকা অন্ধকার হতে শুরু করছিল এবং এক পর্যায়ে আজান দেওয়ার পরে কিছু মানে সময়টা ছিল শীতকাল। তো বুঝতেই পারছেন যে শীতকালে খুব দ্রুত অন্ধকার নেমে আসে, তাই না? হ্যাঁ। তো এই ক্ষেত্রে উনি হাতে তো তখন কোনো লাইট ছিল না বা অত্যাধুনিক কোনো ছিল না এবং হারিকেনও ছিল না, গিয়েছিল 200 বা 300 মিটার দূরে কোনো প্রতিবেশীর বাড়িতে পিঠা দিতে। তো এই ক্ষেত্রে খুব দ্রুত ফেরার কথা, কিন্তু কারণবশত গল্প করছিল বা কোনো কিছু করছিল, এর জন্য একটু সময় লেগেছে ওনার। তো উনি যখন ফিরছিল তখন ভালোই অন্ধকার হয়েছিল এখানে। দেন উনি রাস্তা দিয়ে হতে পারে রাত তখন সন্ধ্যা 7টা কি 7:30, কারণ শীতের দিনে তো খুব দ্রুত সন্ধ্যা নেমে আসে। হ্যাঁ মানে ধরেন জ্যোৎস্নায় অবস্থা এরকম হইতে পারে। ধরেন উনি আসতেছিল, বাড়ি ফিরতেছিল, আর রাস্তায় কেউ নেই, একদম জনশূন্য রাস্তা। তো আমাদের ওইখানে একটা তাল গাছ ছিল, তাই না? তাল গাছে মানে বাদুড়, অনেক পেঁচা ওগুলো বসবাস করতো। তো আবার ওই সাইডে তাল গাছ ছিল আপনার রাস্তার উত্তর সাইডে, তার দক্ষিণ সাইডে একটা মানে ছোট ব্রিজ ছিল, ব্রিজের মতো, আমরা তাকে চুঙ্গি বলি। তো এখানে একটা ভূতের অবস্থা বিরাজ করতো, হ্যাঁ যেহেতু শীতের কাল। উনি ওই ব্রিজটা পাড়ি হওয়ার পূর্বেই একটা ঘূর্ণিঝড় চেনেন আপনি, ধরেন দুপুরবেলা আপনি মাঠে গেলে হালকা করে বাতাস ঘুরে, হ্যাঁ ছোটোখাটো ঘূর্ণিঝড় বলা যায়, কাগজ উড়িয়ে নেয়
বা কোনো পেপার থাকলে সেগুলো উড়িয়ে নেয়, তেমনি একটা ঘূর্ণিঝড় ওনার সামনে পড়লো। সামনে পড়ায় উনি তো আক্কা করলেন না, ভাবছেন হয়তো বাতাস ছুটছে, কিন্তু এর জন্য হয়তো এরকম হয়েছে। কিন্তু শীতকালে তো এত বেশি বাতাস বয় না কোথা থেকে, তাই না? তো ঘূর্ণিঝড় আস্তে আস্তে ওনার কাছে আসে, এসে ওনাকে মানে জড়িয়ে ধরে, মানে পেঁচাই ধরে আর কি, এরকম অবস্থা। তো উনি কিছু বুঝে না, না বুঝাই ভাবে হয়তো এমনি ঘূর্ণিঝড়। তো সাময়িকভাবে একটু ভয় পায়, যেহেতু নির্জন অবস্থা, নির্জন রাস্তা। তো তিনি একাই বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে আসার কিছুদিন পরে ঘটে মূল ঘটনা। উনি একদিন স্বপ্নে দেখতে পায় একটা মহিষ, কালো বড় দানব মহিষ ওনাকে স্বপ্নের মধ্যে গোতা দিচ্ছে, মানে ব্যথা দিচ্ছে, উনি ব্যথা অনুভব করতে পারছেন। স্বপ্নে দেখছেন? হ্যাঁ, স্বপ্নে দেখছেন। এবং ওই মহিষটা তার মানে গলার উপর এবং বুকের উপর মানে বসে পড়ছে, যাকে বুবা জিনের মতন একটা আসর বলা চলে, ওই রকম ওটা বসে পড়ছে। যখন ওইটা বসে পড়ে তখন মানে উনি ঘুমের অবস্থায় যদি বসে পড়তো মাথা মানে বুকের উপরে, তো উনি যদি শত চেষ্টাও করতেন ওটা সরাইতে পারতেন না। কেউ যদি ওনার পাশে থাকতো তাহলে হয়তো ধাক্কা দিয়ে ওনারে নড়াইতে যদি ঘুম ভাঙ্গাই দিত, তাহলে উনি ঘুমটা ভেঙে এই পরিস্থিতি থেকে রেহাই পেত। তো এর জন্য আমার দাদু যখন এটার একবার দুইবার অনেকবার শিকার হইলো, এরপরে উনি আমার দাদার সাথে বেশি তো ঘুমাইতো, যখন দাদা বাড়িতে না থাকতো তখন একা ঘুমানো শ্বাস পাইতো না বেশি দিন। হ্যাঁ, তো রাতে যদি এগুলো সব দাদার সাথে খুলে খুলে বলছিল, পরে রাতে যদি কোনো খারাপ বিহেভ করতো আমার দাদু, তাহলে দাদা ঘুম ভাঙিয়ে দিত। এবং আপনি জেনে মানে খুব অবাক হবেন যে এই কালো ষাঁড় এটা আমার নিজের চাচা, আমার বাবা এবং ইভেন আমার মায়ের স্বপ্নেও আসতো মাঝে মাঝে। তারা আমাকে কালো ষাঁড়টা কি তিনি প্রতিদিন স্বপ্নে না 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 মাঝে মধ্যে স্বপ্নে দেখতো, কিন্তু এই ষাঁড়টা মানে আপনাদের বাড়ির সকলে দেখে? হ্যাঁ, প্রায় সকলেই মাঝে মধ্যে এটি দেখতে পায়, মানে খুবই ভয়ঙ্করভাবে। এটা মূলত বলা যায় সূত্রপাত, তাই না? এরপরে মানে এরকমই ডিস্টার্ব করতো, এটাই সবার স্বপ্নে স্বপ্নে আসতো। দেন অনেক দিন কেটে যায়, তখন আর আমাকে এইসব কথা বলা হতো না। তাও আমি জিজ্ঞাসা করতাম যে কী হয়েছে। তো আমি এইটুকুই সীমাবদ্ধ ছিলাম। দেন বিপত্তি ঘটে আরও অনেক পরে, প্রায় এটার 10 থেকে 20 বছর পরে বলা চলে। এত সময় পরে? হ্যাঁ, এত সময় পরে। তখন কাউকে কোনো ভয় দেখাইতো না। আমার দাদু নিয়মিত সূরা পড়তো, সবাই সূরা পড়তো, কিছুই করতে পারতো না আল্লাহর রহমতে। এর বিপত্তি ঘটে। তো তার নেক্সট ঘটনা ঘটে প্রায় আমার সাথেই। আমি ফজরের নামাজ পড়েছি, মানে প্রায় কত সালে, এটা 2021 সালের কথা। আমি ফজরের নামাজ পড়েছি। ফজর নামাজ পড়ার পরে আমি একটু আমাদের বাড়ির পেছনের দিকে হাঁটছি। আমাদের বাড়ি, আপনি জেনে থাকবেন আমাদের বাড়ির পেছনে কি ভয়ঙ্কর একটা অবস্থা, তাই না? অনেক গাছ আছে, প্রায় মানে একটা নিঝুম অবস্থা বিরাজ করে, এবং ওইখানে অনেক ভৌতিক কাহিনীও ঘটে থাকে মাঝে মধ্যে। জনশূন্য একটা? হ্যাঁ, জনশূন্য একটা অবস্থা। সবাই সচরাচর এখানে যায় না, ইভেন আমরা দিনেই যাইতে ভয় পাই, রাতে তো কোনো প্রশ্নই ওঠে না এখানে। তো ফজর নামাজ পড়ার পরে মোটামুটি ভালো একটু মানে হয়েছে, সাদা হয়েছে আকাশটা বা চারপাশ। তো ওই সময় আমি ওইখানে গেছি, যাওয়ার পর আমি নিচের দিকে নামতেছি, তখন দেখি যে আমার চাচাতো বোন আপনার হলো ওই আমাদের যে ধান মারাই করি বা ধান করি, খোলা বলি আমরা এখানে, ওই খোলার ওইখানে দাঁড়িয়ে আছে। মানে আমাদের হ্যাঁ, আমার চাচাতো বোন বাড়ি থেকে কিছু নিচে অনেক ভালো একটা গর্তের মতো অবস্থা, ওইখানে দাঁড়িয়ে আছে। তো আমি ওকে ডাক দিছি যে এই রিয়া, তুই এখানে কি করছিস সকালবেলা? আমার আগে তুই ঘুম ভাঙে তোর ঘুম না সকাল 9টার দিকে ভাঙে। তো ও আমার দিকে তাকালো না এবং কোনো কথাও বললো না। সেখানে আমার সাথে ঝগড়া করে ও আমার সাথে কথা বললো না এবং তাকালেও না। এটা কি ভোর সকালের দিকে? হ্যাঁ, ভোর সকালের দিকে কাহিনী। কথা বললো না, তাকালেও না। তারপর আমি আস্তে আস্তে নিচে নামি, ও আস্তে আস্তে সামনে এগায়। কি একটা অবস্থা না! আমি ভাবছি রিয়া, মানে আমি নিচে নামি, ও সামনে এগায়, শুধু ওর আমি ফিল করতে পারছি ওইখানে দাঁড়িয়ে আছে, কথা বলতেছে না, কিছুই বলতেছে না। তার কিছুক্ষণ পরেই 2 থেকে 3 সেকেন্ড পরে প্রায় আমার দাদু আসে বালতিতে করে পানি ফালাইতে। মানে ধরেন রাত্রে খাবার খাইছে, খাবার পরিষ্কার করার পর পানি যে একটা বালতিতে ফালায়, ওই বালতির পানি ফালাইতে আপনার হলো আমাদের ওই উত্তর সাইডে আসে, ওইখানে আবার পচা আবর্জনা ফালানো হয়। তো ওইখানে আসে, ওইখানে আসার সাথে সাথে আমি দাদুর দিকে তাকাই যে তুমি এত সকালে ঘুম থেকে উঠছো, আমি এগুলো ফালাইতে আসছি। তো আমি যে দাদুর দিকে তাকাইছি, এই এক চোখের পলকে রিয়া উধাও।
মানে আপনার চোখেরই সামনে? হ্যাঁ, আমার চোখের সামনে রিয়া নাই। মানে আমি দাদুর দিকে পিছন ঘুরে তাকাইছি, তো সামনে তাকিয়ে দেখি রিয়া নাই। কি বলেন, এত ভয়ঙ্কর একটা ব্যাপার। হ্যাঁ, মানে দেখি রিয়া নাই। তো আমি দাদুকে বলি যে দাদু তুমি রিয়াকে দেখছো? কয় না আমি রিয়াকে দেখি নাই, তো এখানে তো আমি কেবল আসলাম, তোর সাথে প্রথম দেখা। আচ্ছা, আপনার চোখের পলকে দেখতে পারলেন, চোখের পলকে দেখতে পারলেন যে মানে সেই ব্যক্তিটা নেই। তখন ওই জায়গাটা কি মানে একটু খোলা জায়গা ছিল? হ্যাঁ, খোলা জায়গা। সে যদি একটু দূরে গিয়েও থাকে তবু আপনি দেখতে পারবেন তাকালে, কিন্তু কোথাও সে ছিল না। না না, কোথাও ছিল না। খুবই ভয়ঙ্কর একটা কাহিনী। তার আচ্ছা, চমকপ্রদ ঘটনা ঘটবে এখন। তারপর দাদুর সাথে কথা বলছি এবং আমরা কথা বলে বাড়ি দাদু বলতে হয়তো চোখের ভুল। এখন বাড়ি ফিরবো, এই পর্যায়ে দেখি আমার চাচাতো বোন আমাদের সামনে। ভাবছেন? মানে আপনি বাড়ি ফিরছেন সেই সময়ে চাচাতো বোন আপনার সামনে? হ্যাঁ, আমার সামনে। আপনার চাচাতো বোন যদি খোলা থেকে মানে পার হয়ে, হ্যাঁ, আমাদের তো ক্রস করতে হবে। ক্রস করতে হবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার আগে দেখেন যে চাচাতো বোন আপনার সামনে দাঁড়িয়ে আছে। তো তখন তো আমরা দুজনে ভয় পেয়ে গেছি, আসলে ভয় পাওয়ার মতো একটা অবস্থা। তো আমি তখন তাকে জিজ্ঞাসা করি, তুই এইমাত্র খোলাতে আসলি না? কয় না, আমি কেবল ঘুমতে উঠলাম, ও থেকে ব্রাশ করতে করতে আসতেছে সে কথা। বুঝছেন? তার অবস্থান তো মানে এই অবস্থান থাকা এটা অসম্ভব প্রায়। হ্যাঁ, অসম্ভব প্রায়। বুঝছেন? এইরকম কাহিনী ঘটছে। আচ্ছা, এটা হলো মানে 2 নাম্বার মানে স্টেপটা গেল। এখন তারও কিছুদিন পরে মানে আমাদের কিন্তু এটা র্যাশ যায় না এখন পর্যন্ত। মানে যেই যে শুরু হয়েছে এখন পর্যন্ত আর কি আত্মা ঘুরঘুর করছে এখান দিয়ে, তাই না? মানে এটি আর পরিত্রাণ না, পাচ্ছে পরিত্রাণ পাচ্ছি না আমরা। 20 বছর 10 বছর পরে আমার পরিত্রাণ পাচ্ছি না। তার আপনার হলো কিছুদিন পরে দুপুরবেলা প্রায় আজান দেওয়ার আগে মুহূর্ত, তারা বলে ভর দুপুর বলা হয় আমাদের এই আঞ্চলিক ভাষায়। তো আমার চাচি মাছ করতেছিল, তাও ধরুন 2 বছর পরে। এটা ঘটছে 2003 বছর পরে। আচ্ছা, 23 সালে 24 সালে ঘটছে, 3 বছর পর আবার এই ঘটনা ঘটে। আমার চাচি মাছ করতেছিল, তো মাছ কোটাকালীন আমি ওইখানে যাই এবং তার পাশে বসি এবং বলি যে কাকি কী মাছ করছেন? উনি বলে যে এমনি ছোটো মাছ করছি। বললাম ও আচ্ছা। বললাম আপনাদের তারও এক মেয়ে ছিল যার নাম ছিল জান্নাত। বললাম যে আপনাদের জান্নাত স্কুলে গেছে? ওই হ্যাঁ, ও তো সকাল 11টার দিকে স্কুলে গেছে। এবং আপনি জানেন যে আমি একটু দুষ্ট প্রকৃতির, আমি বাচ্চাদের সাথে বেশি মিশি, থাকি, খেলি। তো এত বড় হয়ে গেছে, তারপরে বাচ্চাদের মতন একটা থাকে আমার মধ্যে। তো আমি ওইখানে জান্নাতকে পাই নাই। ইভেন আমার আরও বাড়িতে পোলাপান আছে, ওরাও সবাই স্কুলে গেছে, যেহেতু ছোটো বাচ্চা। আমি তখন কলেজে পড়ি, তো সবাই স্কুলে গেছে, আমার কলেজে তখন বন্ধ। তো ওই উত্তর সাইডে এই কাকি আপনার মাছ করতেছে এবং আমি তার সাথে বসে আছি। এবং কিছুক্ষণ পরে উত্তর সাইডের পশ্চিম দিকে আমাদের 2টা ওয়াশরুম আছে, ওইখানে থেকে একটা ডাক আসে আমার নাম দিয়ে, মিজান। এইভাবে মানে নাক ঘুংড়িয়ে, মানে কীভাবে এক্সপ্লেন করবো আপনাকে, নাক ঘুংড়িয়ে আমাকে ডাকতেছে মিজান, খুবই মৃদু স্বরে। আপনাদের বাড়ির পেছন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াশরুম থেকে খুবই মৃদু স্বরে। হ্যাঁ, স্পষ্ট শুনেছি এবং আমার কাককেও শুনেছি। ইন্টারেস্টিং ফ্যাক্ট, খুবই মৃদু স্বরে। তখন আমি বলছি কাকি আপনি না এখন আমার বললেন জান্নাত নাকি স্কুলে গেছে, তো জান্নাত ওয়াশরুমে কী করে? জান্নাত তো এইভাবে আমার সাথে মানে প্র্যাঙ্ক করে বা আমাকে ডাকে এইভাবে। পরে কয় না সত্যি জান্নাত স্কুলে গেছে। পরে আমি আর কাকি দুজনে ভয় পেয়ে গেলাম যে কে ডাকে। এরপর আরেকবার ডাক দিছে মিজান বলে, 2বার ডাক দিছে। তো তখন আর আমি সামনে আগানোর সাহস পাই না, ভাবছি কি না কি। তার কিছুক্ষণ পরে 2য় ডাক দিয়েছিল এবং তার কিছুক্ষণ পরে আমি আর আমার চাচু উপলব্ধি করতে পারি যে সামথিং হ্যাপেনিং রং। তো আমি আর আগাতে সাহস পাই নাই। দেন তার কিছুক্ষণ পরে মানে খুবই বিকট শব্দ করে মনে হয় কোনো একটা জন্তু বা কোনো কিছু এমন স্পিডে দৌড় দিছে, মানে চোখের পলকে মনে হয় চলে গেল। মানে চোখের সামনেতে নাকি? না, মানে আমরা দেখতে পাই না, জাস্ট শব্দ শুনেছি। হ্যাঁ, ইভেন এই শব্দ মানে চাচি শুনে আমি নিজে শুনেছি। মানে একটা মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট না, যে আমি শুনতে পারলাম বাট আমার চাচি শুনতে পারলো না। শব্দটা কি বিকট শব্দ, মানে হয় মানে কেউ মানে এই পৃথিবী কাঁপে চলে গেছে এমন জুড়ে মানে দৌড় দিছে বা লাভ দিয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। দেন আমরা দুজনে ভয় পেয়ে গেছি। তারপরে এটা অনেকের কাছে শেয়ার করলাম, ওনার কেউ বিশ্বাসই করলো না। তারপরে অনেকে বিশ্বাস করলো যে অ্যাকচুয়ালি ওইখানে কিছু একটা আছে।
দেন তারও কিছুদিন পরে এটা গেল যার ওয়াশরুম থেকে কে ডাক দিল, এটা কি খোঁজ খবর নিলেন না? তখন তার কিছুক্ষণ পর আমরা ওখান থেকে সকল যখন মানে কোনো মানুষই ছিল না এখানে, কেউই ছিল না বাড়িতে, মানে মানব শূন্য অবস্থা। সবাই মানে আপনার ইয়ে গেছিলো, স্কুলে গেছিলো। আর যদি কেউ প্র্যাঙ্ক করেও থাকে তাহলে বড় মানুষের সাথে এত বেশি প্র্যাঙ্ক করে না, যেহেতু আমার চাচিল এখানে। আর প্র্যাঙ্ক করলে ওটা পরবর্তীতে যখন আমরা গল্পগুলো তাদের সাথে বলি তখন তারা আর কি বলে দেয় যে এটাই ভয় পাইছ, আমি তো প্র্যাঙ্ক করছি এখানে, বুঝছেন। মানে তাও মানে কণ্ঠটা খুব মৃদু ছিল এবং নাক ঘুংড়িয়ে ঘুংড়িয়ে কথা বলার মতো একটা অবস্থা, এবং এত জোরে হাঁটতে পারে আমাদের বাড়ি কেউ না, মানে একটা হাতি মনে হয় হাঁটছে, এরকম একটা অবস্থা ছিল। পরবর্তীতে আর আপনি মানে দেখেননি যে ওয়াশরুমে কে আছে? না, পরে আমরা আর কেউ চেক দিই নাই ভয়ে ওখানে কি আছে। ও আচ্ছা আচ্ছা, কন্টিনিউ করেন। হ্যাঁ, দেন তারও অনেক বছর পরে আমার চাচা এবং তার একজন ফ্রেন্ড আমাদের বাড়ির পেছনেই আপনার মাছ ধরতে যাইতেছিল। ভাবছেন, ধরেন যেখানেই ভৌতিক অবস্থা ঘটে সেইখানেই সবাই এত আগ্রহ কেন আমার বুঝে আসে না। তো তিনি আর তার ফ্রেন্ড মাছ ধরার জন্য আমাদের বাড়ির উত্তর সাইডে গিয়েছিল। তখন রাত 10টা কি 11টা। বাড়িতে তো মানুষ ওই দিক থেকে কেউ থাকে না, আমরা সব দক্ষিণ সাইডে থাকি, উত্তরে কেউ থাকে না। তো এখানে দুইজনই গেছিলো। তো আমার চাচা হুট করে আপনার আরেকটু উত্তর দিকে তাকিয়ে দেখে এটা বিশাল দানব আকৃতির, মানে আপনারা কারেন্টের খাম দেখি না আমরা, তার সমান লম্বা একটা কালো কুচকুচে দুইটা পা, আর মানে একটা মানুষের অবয়ব, একটা কিরকম একটা অবস্থা, লাল চোখ, রাতের বেলা? হ্যাঁ রাতের বেলায় দাঁড়িয়ে আছে এবং তার দিকে আসতেছে, বুঝছেন, মানে তার দিকে আসতেছে। ওইটা দেখার পর তো কাকা খুবই ভয় পেল। ভয় পাওয়ার পর মানে কিভাবে চিৎকার করবে, ওই একটা মানে নাই তার, মানে চিৎকার করতে পারতেছে না। ওনার ফ্রেন্ডও দেখছে, ওনার ফ্রেন্ডও ভয়ে একদম শেষ। দুজনে কি একসাথে দেখতে? হ্যাঁ, দুজন একসাথে দেখতে পাচ্ছে। তো কোনো মতে ওইখান থেকে মানে দৌড় দিয়ে বাড়িতে এসে পড়ছিল। তার কিছুদিন পর দেখেন মানুষের যে একটা শিক্ষা হয় না, একটা অবস্থা, মানে যাদের মাছের প্রতি একটা নেশা আছে, মাছ মারার প্রতি আগ্রহ, তারা আসলে এগুলো তোয়াক্কা খুব কমই করে যত এগুলো দেখা হয়, তাই না? তো তার কিছুদিন পর তার ফ্রেন্ড মানে নিজে একা ওইখানে গেছে, মানে এত বড় কাহিনী ঘটলো কিন্তু তার ফ্রেন্ড গেছে একা। যাওয়ার পর ওইখানে একটা বড় করই গাছ আছে আমার এখানে, বড় করই গাছ, তার নিচে আমাদের বাড়ির একজনকে ছোটো অবস্থায় মারা গেছিলো, তো সেখানে কবর দেওয়া হয়েছিল। তো উনি জানতো না যে ওইখানে কবর দিচ্ছে। তো কবরের পাশে বৈশা আপনার মাছ মারতেছে, মানে দাঁড়িয়ে সিপের সাহায্যে না, মানে আমরা বলি টেউটা বা ফসকা বলি না, ওইটার সাহায্যে লাইট দিয়ে মাছ ধরতেছিল। মাছ ধরাকালীন উনি আপনার মাছ তো ধরতেছিল, তো হুট করে ওনার পিছনে দেখে কালো অন্ধকারের মতো কি জানি। তো উনি পিছনে ঘোরা মাত্রই মানে উনার মুখ এমনভাবে চাইপা ধরছে, আর হাতে এত বড় বড় নখ ছিল নাকি ওই জন্তুটার, মানে ওনার মুখের মাংস একবারে তুলে ফেলছে। উনি নিজে বলছে এটা, ইভেন তার মুখে দাগও আছে। খুবই ভয়ঙ্কর যে কেউ নাই ওইখানে, উনি মাছ ধরছিল, হুট করে তার পিছনে কালো একটা ছায়ার মতো, এবং তাকে মানে সামনে থেকে আইসে মুখের মধ্যে চাইপে ধরে তার মুখ থেকে মাংস পর্যন্ত ছিঁড়ে ফেলছে, রক্তাক্ত অবস্থা প্রায়। তো উনি তো ভয়ে একেবারে শেষ। উনি তার সাথে ধস্তাধস্তি করছে অনেকক্ষণ, ধস্তাধস্তি শেষে মানে তখন কেউ একজন উপর থেকে মানে আসতেছিল আমাদের বাড়ি ওইখানে। তো বলে এখানে কী আছে, তো মানুষের উপস্থিতি পেয়ে ওইটা চলে যায়। তো উনি বাড়িতে ফিরে আসে, দেখেন একটা অবস্থা। তখন উনি অনেক ভয় পায় এবং ওই দিকে আর এগায় না, মাছ আর কমই মারে। দেন তারও 1 থেকে 2 বছর পরে, এগুলো তো স্ত্রী সবাই ভুলাই যায়, আমার চাচা আবার একা গেছে এখানে। মানে দেখেন কতবার আপ ডাউন হইতেছে, মানে একজন যায় একজন মানে এরকম শিকার হয়, আরেকজন যায় আরেকজন শিকার হয়। তো চাচা গেছে, যাওয়ার পর দেখে রাস্তা দিয়ে সেই কালো ষাঁড় হাঁটতেছে, মানে ফসলের জমি দিয়ে যেই কালো ষাঁড় সবার স্বপ্নে আসে, হ্যাঁ ওই কালো ষাঁড় হাঁটতেছে এবং তার দিকে এমন ভঙ্গিতে চেয়ে রয়েছে, মানে এখনই ধর দিয়ে তাকে গুতা দিয়ে ফালাই দিবে। আচ্ছা, ওই কালো ষাঁড়টাকে কেউ পালন করে আপনাদের? না, কেউ পালন করে না, খুবই বড়। হ্যাঁ, কোথায় থেকে আসলো এটা, এবং তারা জানে যে উনি আমরা দেখেছি, তাই না? তো উনি কোনো মতে আর কি এখান থেকে মানে রেহাই পায়, বেঁচে ফিরে আসে, দৌড় পায়রা এসে পড়ে বাড়িতে। তো এরপর থেকে আর ওইখানে কেউ যায় নাই এখন পর্যন্ত, রাত্রে কেউ যায় না। এবার আমার চাচা যদি ওখানে যায় তাও মানে একা যায় না, ভয় পায়। ইভেন আমরা কেউ যায় না। এই ঘটনাগুলো আপনাদের বাড়ির আশেপাশে? হ্যাঁ, আশেপাশেই ঘটছে। এইভাবে আমাদের প্রতিনিয়ত ভয় দেখাতো। ইভেন আপনি জানেন যে আমার স্বপ্নেও মাঝে মধ্যে আসতো, এটা আমি আরেকদিন আপনার সাথে বলিরও যে কীভাবে অত্যাচার করতো এগুলো। এবং আল্লাহ তাআলার রহমতে হন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে।
তো দর্শক, শুনতে পেলেন আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া এবং আমার বন্ধুর আত্মীয় স্বজনের সাথে ঘটে যাওয়া এমন কিছু ভয়ঙ্কর ঘটনা, যা সত্যি খুবই কষ্টদায়ক বলা যেতে পারে, খুবই ভয়ঙ্কর বলা যেতে পারে। এই উপলব্ধিটা খুবই ভয়ঙ্কর। যার সাথে ঘটে কেবলমাত্র সেই বুঝতে পারে এই পরিস্থিতিটা কেমন। হঠাৎ কেউ এসে পেছনে দাঁড়িয়ে আছে, হঠাৎ কেউ এসে মুখ চেপে ধরায়। এই পরিস্থিতিগুলো খুবই ভয়ঙ্কর। আমি বুঝতে পারছি আপনারাও এই বিষয়গুলো কল্পনা করতে পারছেন, এবং এই চ্যানেল থেকে বিভিন্ন বিষয় সম্পর্কে জেনে আপনারাও সতর্ক হতে পারবেন। আমি আপনাদের রিকোয়েস্ট করব সবসময় সতর্কতা অবলম্বন করবেন, কেননা সতর্কতাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ, যেখানে আপনি আপনাকে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে রক্ষা করতে পারেন। আপনার হাতে কেবল চেষ্টাটুকুই আছে, এবং রক্ষা করবেন মহান আল্লাহ তাআলা। আমাদের এই ইউটিউব চ্যানেলে যদি কেউ ভয়েস পাঠাতে চান তাহলে পাঠাতে পারেন আমাদের ইমেইলে, নয়তো এই কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। আমরা আপনার সাথে যোগাযোগ করব, এবং আমাদের ভিডিও দেখে আগ্রহী হলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।